৪৫ বছর আগে সংঘটিত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত জীবিত আসামি মেজর মোজাফফর হক গ্রেপ্তার হয়েছেন। রাজধানীর বনানী ডিওএসএস এলাকা থেকে ১৫ জুলাই তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। জিয়াউর রহমান হত্যার আসল রহস্য উদ্ঘাটনে জাতীয় পর্যায়ে তদন্ত কমিশন গঠনের দাবি করে নতুন করে আলোচনা এসেছে। পলাতক আসামি মেজর মোজাফফরের গ্রেপ্তারের পর এ দাবি আরও জোরালো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শবনম অবনী রিপোর্ট। উনিশশো ৮১ সালের ৩০ মে গভীর রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালিয়ে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। হত্যাকাণ্ডের সামরিক তদন্তের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় যে ১৩ জন সেনা কর্মকর্তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছিল, মোজাফফর হোসেন ছিলেন তাদের মধ্যে অন্যতম। ঘটনার পর থেকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর সম্প্রতি তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার নথি ও তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী তদন্তের বিবরণী থেকে জানা যায়, চট্টগ্রাম সার্কিট হাউসের সেই কালো রাতে মেজর মোজাফফরের ভূমিকা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। মেজর মোজাফফর ও ক্যাপ্টেন মোসলে উদ্দিন সরাসরি রাষ্ট্রপতির কক্ষের দিকে অগ্রসর হন। মোজাফফরই প্রথম ব্যক্তি ছিলেন যিনি সশরীরে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কক্ষের বাইরে এনে শনাক্ত করেন। মেজর মোজাফফর জিয়া হত্যার সাথে সরাসরি সম্পৃক্ত বা জিয়াকে সরাসরি সাবেক প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানকে গুলি করে হত্যা করার সময় যে ৩-৪ জন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাদের মধ্যে মেজর মোজাফফর একজন। মেজর মোজাফফরের সাথে মেজর খালেদ ছিল অ্যান্ড লেফটেন্যান্ট কর্নেল মতি। লেফটেন্যান্ট কর্নেল মতি জিয়াউর রহমানকে সর্বপ্রথম গুলি করে এবং তখন তার পাশে মেজর খালেদ এবং মেজর মোজাফফর ছিল। শুধু শনাক্ত করাই নয়, ঠান্ডা মাথায় তিনি রাষ্ট্রপতিকে লক্ষ্য করে সরাসরি গুলি চালান বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে। হত্যাকাণ্ড নিশ্চিত করার পরপরই মোজাফফর চট্টগ্রাম সেনানিবাসের ২৪ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোনে ইংরেজিতে একটি ঐতিহাসিক বার্তা দেন, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিলড। কি ঘটেছিল সেদিন আসলে মানুষ তো জানতে চায়, সে ব্যাপারেও যদি তার থেকে কোনো তথ্য পাওয়া যায় বা কোনো নতুন সংবাদ পাওয়া যায়, সেটা তো আমাদের কাছে কাম্যই হবে। যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়, হত্যার পরে মোজাফফরই সর্বপ্রথম জেনারেল মঞ্জুরকে ফোন করে জানায়। এই মেজর মোজাফফর খুব দ্রুত সে জিয়াউর রহমানকে দাফন করে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘ সময় ভারতে ছদ্মনামে আত্মগোপন করেন। এ সময় ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে বিভিন্ন স্থানে অবস্থান করেন। পরে তারা যে হত্যাকাণ্ড ঘটেছে, এরপরে তারা আর মাপ পাবে না। তখন জেনারেল মতি পালানোর চেষ্টা করে, মতিকে সাধারণ জনগণ ধরে ওখানেই তাকে মানুষের হাতে সে মৃত্যুবরণ করে, মানুষই তাকে পিটায় মেরে ফেলে এবং মেজর মোজাফফর পালিয়ে চলে যায় ভারতে। মেজর খালেদ তিনি পালিয়ে চলে যান দেশের বাইরে। দেখা যাচ্ছে যে ভারত একটা চিরবৈরী বৈশ্বিক নীতি অবলম্বন করছে বাংলাদেশের প্রতি, যেটি অন্যায়, যেটি ভারতের মতো শক্ত গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য সঠিক নয়। গোপনে দেশে ফিরে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকায় বসবাস শুরু করেন। এই হয়তো ১৭ বছর বাংলাদেশেই ছিল, তিনি আশ্রয় পেয়েছেন, প্রশ্রয় পেয়েছেন। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নিরাপদে বসবাস করেছেন এবং যতটা রিপোর্ট আমি দেখলাম, ব্যবসা বাণিজ্য করেছেন, মানুষের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথেও কথা বলেছেন। তার নতুন একটা ব্যাখ্যা বা তাদের আত্মপক্ষ সমর্থনের জন্য তারা নানা ধরনের অবতারণা করেছেন। এটি আমাদের কাছে নতুন করে নতুন পর্যায়ে জিয়াউর রহমান মৃত্যুকে নিয়ে জিজ্ঞাসার সৃষ্টি করেছে। তথ্য প্রমাণ পাওয়ার মতো সব উপলক্ষই বলতে গেলে শেষ। মোজাফফর একমাত্র জীবিত ব্যক্তি যার কাছ থেকে সব চাঞ্চল্যকর তথ্য পাওয়া সম্ভব। সম্প্রতি সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয়। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। এলজেডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক
অবিস্মরণীয়। তাই সবসময় দেশটির পাশে থাকতে চায় বাংলাদেশ। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, মানব সম্পদ সহ সকল উন্নয়নে চায়নাকে পাশে চায় সরকার। পরে চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বাংলাদেশের উন্নয়নে পাশে থাকতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে ও প্রচেষ্টায় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। Bangladesh Nationalist Party and Chinese Communist Party. And আমি সত্য কথা বলতে চাই, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের যোগাযোগ কিন্তু অনেক দিনের, দীর্ঘদিনের। বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, আমরা চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা যখন বিরোধী হচ্ছিলাম, যখন আপনার ফ্যাসিস্ট সরকার আমাদেরকে পিটাচ্ছিল, জেলে দিচ্ছিল, তখনও কিন্তু আমরা চীনের সঙ্গে সম্পর্ক রেখেছি, চীনের কমিউনিস্ট পার্টির সম্পর্ক রেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশ ও জনগণের জন্য বিএনপি রাজনীতি করে, কারণ দলটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেজন্য বিএনপি দেশের যে কোনো বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকবে। এটি বিএনপির আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার। সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গৃহহীন 100 পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বন্যায় শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নয়, কৃষকদেরও কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক দেওয়া হবে। কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক সহ সকল কিছু দেয়া হবে। যারা গবাদি পশু এবং মৎস্য চাষের লিপ্ত ছিলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরও আমরা জরিপ করে পরিসংখ্যান নিচ্ছি, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। এইভাবে সমস্ত জায়গায় এই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট যেখানে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা জরিপ পরিচালনা করে সেগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের 5 জেলা, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে। সিলেট অঞ্চলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় টেকনাফে সর্বোচ্চ 117 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া ও পানি বৃদ্ধির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম আরিফ লিটন। লিটন, উপজেলা ভোলায় বৈরী আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। মহসিন, আপনি জানেন যে গত 2 সপ্তাহ যাবৎ গোটা দেশ জুড়ে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। সেই বৈরী আবহাওয়ার কারণে কিন্তু দেশের যে নিম্ন অঞ্চলগুলি রয়েছে, শহর কিংবা গ্রাম বলেন, সেই গ্রামের নিম্ন অঞ্চলগুলি অতি জোয়ারের পানির ফলে কিন্তু পানি প্লাবিত হয়েছে। উপকূলীয় জেলা, দ্বীপ জেলা ভোলাও কিন্তু এই অতি জোয়ারের ফলে পানি প্লাবিত হয়ে সেই নিচু অঞ্চলগুলি কিন্তু পানিতে প্লাবিত হয়ে গিয়েছে। বিশেষ করে ভোলা উপজেলার যে 60 কলোনি নামক একটি এলাকা রয়েছে, 60 কলোনি নামক যে এলাকাটি রয়েছে, সেই এলাকায়ও পানি প্লাবিত হয়ে গিয়েছে। একেবারে প্রায় 7 ফুটের উপরে পানি উঠে কিন্তু একদম চাল পর্যন্ত কিন্তু পানি উঠতে দেখা গিয়ে বিশুদ্ধ পানিরও সংকট পড়েছে সেখানে, যে পানির টিউবওয়েল ডুবে যাওয়ার কারণে। এই বিষয়ে আমার সাথে প্রশাসনের সাথে, উপজেলা প্রশাসনের কথা হয়েছে। তারা বলছে যে তারা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা জেলা থেকে আমরা দেখছিলাম সর্বশেষ পানি বৃদ্ধি ও বন্যার পরিস্থিতির খবর।
রাজধানী মতিঝিলের শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা ওরফে বাপ্পিকে 4 সহযোগী সহ গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। পশুরহাটে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও সংঘবদ্ধ অপরাধ সহ একাধিক ঘটনায় অভিযুক্ত বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে 7টি মামলা। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন তিনি। আরও বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাজধানীর মতিঝিল, কমলাপুর, মালিবাগ আর মগবাজার দীর্ঘদিন ধরে এসব এলাকায় অপরাধ জগতের একটি পরিচিত নাম তানিম রেজা ওরফে বাপ্পি। চাঁদাবাজি, পশুরহাটের নিয়ন্ত্রণ, গুলিবর্ষণ এবং শীর্ষ সন্ত্রাসীদের হয়ে কাজ, এমন একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অবশেষে 4 সহযোগী সহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার ওসমান গনি জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি বিদেশি অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ চক্রের নানা তথ্য মিলছে বলেও দাবি তদন্ত সংশ্লিষ্টদের। হোটেল কুরবানি সংলগ্ন এলাকা থেকে তানিম রেজা ওরফে বাপ্পিকে গ্রেপ্তার করা হয় এবং তার সাথে আরও 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। বাপ্পির অফিস থেকে আমরা উদ্ধার করি একটি বিদেশি রিভলভার, 2টা বিদেশি পিস্তল, 5 রাউন্ড রিভলভারের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, একটি ইলেকট্রিক শটগান ও একটি বিদেশি কোরাল উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে বাপ্পি এবং এর রিজনের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হয়েছে। ঈদুল আজহার আগে দক্ষিণ কমলাপুরের কোরবানির পশুর হাটে ইজারাদার ইসমাইল হোসেনের কার্যালয়ে গুলিবর্ষণের ঘটনায়ও বাপ্পির সম্পৃক্ততা রয়েছে। ওই ঘটনার পর মতিঝিল থানায় মামলা হলেও নানা কৌশলে দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়েছিলেন তিনি। বাপ্পির নামে ইতিপূর্বে আমরা পিসিপিআর যাচাই করে যেটা পেলাম, তার নামে 7টি মামলা আছে। দীর্ঘদিন ধরে মতিঝিল, সবুজবাগ এই বেল্টে আপনার সে এই কার্যক্রমগুলি চলমান রেখেছিল, সন্ত্রাসী কার্যক্রমগুলি। রিমান্ডে আনবো, তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করব, কোথায় কোথায় কী ইনসিডেন্ট ঘটিয়েছে, তার অ্যাকমপ্লিসেস যারা আমরা গ্রেপ্তার করেছি তাদেরকে সহ। তো আশা করি আরও অনেক তথ্য আমরা পাব। পুলিশের তথ্য অনুযায়ী বাপ্পির বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 7টি মামলা রয়েছে। বিশেষ করে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের নামে যেসব অপরাধের অভিযোগ রয়েছে সেগুলোর কয়েকটিতেই বাপ্পির সম্পৃক্ততার তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। সে তার অপরাধগুলি আমাদের কাছে কনফেস করেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 24শে জুলাই অভ্যুত্থানের শুরুতে আন্দোলন যখন স্তিমিত হয়ে আসছিল, ঠিক সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা প্রাণভ্রমরা হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিঃস্বার্থভাবে রাজপথে নেমে এসেছিল। ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটির পূর্ব শাখার আয়োজনে 36শে জুলাই শহীদ স্মৃতি গার্ডেন উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। দেশের যে কোনো সংকটকালীন মুহূর্তে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আসিফ ইকবালের মতো এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন জুলাই শহীদ আসিফ ইকবালের পিতা এম এ রাজ্জাক। ইসলামী ছাত্র শিবির সারা দেশে ইতিমধ্যে গণহত্যার বিচারের দাবি, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিক্ষোভ মিছিল সারা দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে এবং 36 দিন ব্যাপী এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। দুপুর 12:15টায় নগরীর বান্দরস্থ হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জামায়াতের জেলা ছাত্র শিবিরের সভাপতি সৈয়দ আহমেদের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও নগরীর বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতারা খণ্ড খণ্ড মিছিলে সমাবেশে জড়ো হচ্ছেন। এদিকে বরিশালের সকাল থেকে থেমে থেমে হালকা ও মাঝারি বৃষ্টি হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা বরিশালের সমাবেশ থেকে সরাসরি যুক্ত হচ্ছি, জানাচ্ছি আপনাদেরকে সেখানকার সর্বশেষ খবর।
আপনার মায়ের ইতিহাস থেকে শেখেন, 111-এর ইতিহাস থেকে শেখেন। এই দজ্জালকে যদি পুনর্বাসনের চেষ্টা করেন, দজ্জাল পুনর্বাসিত হবে না, আপনারা নির্বাসিত হয়ে যাবেন। অতএব আমরা বলছি, এখানে আজকে 11 দলের ঐক্যের শীর্ষ নেতা, সংসদের বিরোধী দলীয় নেতাকে আহ্বান করছি, দয়া করে সংসদে বিল উত্থাপন করেন। 11 দলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে যারা তালবাহানা করছে, জুলাই গণ অভ্যুত্থানকে প্রতিদিন গণমাধ্যমে, টকশোতে, বিভিন্ন নাটক, সিনেমায় কিভাবে করে উপস্থাপন করছে, ফেসবুকে, অনলাইনে ছোট করছে, শত শত হাজার হাজার শহীদ আহত যোদ্ধাদেরকে জীবন নিয়ে খেলাবেলা করছে, তাদের বন্ধ করবার জন্য আইন করে অবিলম্বে এই লোকগুলোকে আইনের আওতায় আনেন, ফৌজদারি বিচারের মুখোমুখি করেন। তা না হলে রাস্তার জনগণ যেদিন এই ধরনের বাটপার আওয়ামী বিটিমের বুদ্ধিজীবীদেরকে রুখে দাঁড়াবে, সেদিন মব জাস্টিসের কথা আপনারা বলতে পারবেন না। ঠিক একইভাবে 2 বছর পেরিয়ে গেছে, এখনো শহীদদের তালিকা হয় নাই, এখনো আহত প্রতিবন্ধী যোদ্ধাদের তালিকা হয় নাই, তাদের পুনর্বাসন করা হচ্ছে না। যাদের যেই সংগঠনে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উপরে দায়িত্ব ছিল তাদের পুনর্বাসন করবার, সেই জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশন গত 5 মাস ধরে বেতন পাচ্ছে না। এগুলো হচ্ছে সরকারি দলের গণ অভ্যুত্থান নিয়ে টাউটামি করার ইতিহাস। আমরা আপনাদেরকে বলছি, অবিলম্বে এই পুনর্বাসন করবার জন্য যেই টাকা বরাদ্দ দেওয়ার কথা ছিল তাদেরকে সেই বরাদ্দ দিতে হবে। আমাদের শত শত হাজার হাজার জুলাই নেতাদের পুনর্বাসনের যে আকাঙ্ক্ষা এবং ওয়াদা জাতির কাছে রাখা হয়েছিল, সেগুলো ব্যত্যয় কোনোভাবে করা যাবে না। আর সর্বশেষ বলছি, বরিশাল বিভাগের উন্নয়ন যে অনেকগুলো দাবি ছিল, যেগুলো নিয়ে আমি গত 2 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার এর সাথে দেনা পাওনা করেছি, ন্যায্য অধিকারের জন্য উপদেষ্টাদের দরজায় দরজায় গিয়েছি। যেই প্রকল্পগুলো পাশ হয়েছে সেগুলো শুনলাম এই বাজেটে নাকি আবার বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা অবিলম্বে দাবি করছি, বরিশালবাসীর বহুদিনের দাবি, কুয়াকাটা থেকে ভাঙার রাস্তা 6 লেনের করতে হবে। আমরা দেখলাম ইতিমধ্যে বৃষ্টিতে, খারাপ ওয়েদারের কারণে রাস্তার বেহাল অবস্থা, এগুলোকে অবিলম্বে ঠিকঠাক করতে হবে। বরিশালের যুবক সম্প্রদায়দের জন্য চাকুরি, কর্মসংস্থানের ব্যবস্থা করবার জন্য আমরা এখানে ট্যাক্স ফ্রি ইনভেস্টমেন্ট প্রণোদনার জন্য দাবি করেছি। ভোলার গ্যাস ক্ষেত্রের 30% হিস্সা ন্যূনতম বরিশাল বিভাগে তরুণদের জন্য খরচ করতে হবে, যেন আমার তরুণরা চাকরি বাকরি এবং কর্মসংস্থানের বাইরে না থাকে। দর্শক, আমরা বরিশাল থেকে সরাসরি যুক্ত ছিলাম, সেখানে চলছে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। জুলাই আন্দোলনে শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মুস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা 1 আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মোনা, বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা ওয়াসা চেয়ারম্যান মনিরুজ্জামান মুনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তারা জুলাই আন্দোলনে ছাত্রদের নানা স্থিরচিত্র দেখেন। পরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের একটি হল মীর মুগ্ধের নামে করার আহ্বান জানানো হয়। অল্প বৃষ্টিতেই পানির নিচে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। সড়ক, ঘরবাড়ি, বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান ডুবে চরম ভোগান্তিতে কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, খাল দখল, অপরিকল্পিত উন্নয়ন আর দুর্বল ড্রেনেজ ব্যবস্থাই এই দুর্ভোগের মূল কারণ। প্রতিনিধি মকবুল হোসেনের পাঠানো ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। এ যেন কোনো নদী বা জলাশয়ের দৃশ্য নয়, রাজধানীর পাশের শিল্প সমৃদ্ধ রূপগঞ্জ উপজেলার বাস্তব চিত্র এটি। কয়েকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, কোথাও হাঁটু সমান পানি, কোথাও ঘরের ভেতর পর্যন্ত ঢুকে পড়েছে জল। জলাবদ্ধতায় থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। দুর্ভোগে পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ক্ষতির মুখে পড়েছে ব্যবসা বাণিজ্য। বৃষ্টি নামলেই আমাদের এখানে পানি জমে যায়। আমাদের শেষ অবস্থা ভালো না। আমাদের
রাস্তাঘাটের অবস্থা ভালো না, রাস্তাঘাট নিচা। অনেক দিন আমলে, অনেক দিন প্রায় 10-12 বছর আগে আমাদের রাস্তার কামটা হয়েছে, এর ভিতর আর কোনো রাস্তার কাজে হাত দেওয়া হয় নাই। আমরা এই পানির কারণে ঠিক মতো স্কুলে যেতে পারি না। পাইপ দিছিল, বালু দিয়া পাইপ আটকে গেছে, সেই কারণে মনে করেন যে পানি যাইতে পারতাছে না। পানি যাইতে পারলে আর পানিটা আটকা থাকে না। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বৃষ্টি এলেই একই চিত্র দেখা যায়। এর পেছনে রয়েছে খাল দখল, ভরাট, অপরিকল্পিত সড়ক নির্মাণ ও পানি নিষ্কাশন ব্যবস্থার দুর্বলতা। সব বুঝা রয়েছে যে এদের ইয়া করে না, এই বালু দিয়ে সব বেরোলে যাচ্ছে, তা পানিটা যাইবে কিভাবে? মসজিদে তো আমাদের সমস্যা হয়ে গেলে পানির নোংরা চুলকায়, মসজিদে গেলে আমাদের আবার উজু করতে হয়, বিভিন্ন ধরনের আমাদের সমস্যা হয়। মানে এত পরিমাণ পানি উঠছে যে আমার ফ্যামিলি সব বাসায় থাকাটা এখন খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কৃষি, সেচ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে 80 ও 90-এর দশকে নির্মাণ করা হয়েছিল সেচ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কিন্তু দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে অনেক খাল হারিয়েছে স্বাভাবিক প্রবাহ। আমাদের রূপগঞ্জে আসলে অনেকগুলো খাল ছিল, বাট এই খালগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ দখল করেছে। দখল করার কারণে কিন্তু আমাদের যে পানিটা, বৃষ্টির পানিটা ঠিকমতো নদীতে পৌঁছতে পারছে না। এই কারণে আমাদের এই বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা যেটি এখন করতে যাচ্ছি যে খালগুলো আমাদের নিজ অর্থায়নে সবগুলো খাল খনন করাও সম্ভব নয়। তো পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে আমাদের 8টি খাল খননের জন্য তারা বরাদ্দ পেয়েছে। এটি জাস্ট বৃষ্টির জন্য অফ আছে, বৃষ্টি শেষ হলেই খালগুলো তারা খনন করবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, খাল দখল ও সংকোচনের কারণে পানি নিষ্কাশনের সমস্যা তৈরি হয়েছে। বড় খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়ার কথাও জানালেন এ কর্মকর্তা। গাজী গ্রুপ, সিটি গ্রুপ ওরা খালগুলো দখল করে রাখছে, ঠিক আছে? ওই দখলটা যতক্ষণ না ছুটবে ততক্ষণ পর্যন্ত আপনারা এই পাশের যে যারা আছে এই পানিটা নামবে না। এখন স্থানীয়দের অপেক্ষা, কবে মিলবে এই জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।